ভোটের ফল বেরোনোর কদিনের মধ্যেই খুন হয়ে গিয়েছিল শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। প্যাটার্ন দেখেই বোঝা যাচ্ছিল যে প্রফেশনাল কোনো খুনি, সুপারি কিলার। কিন্তু কত টাকার সুপারি কে দিয়েছিল এই সব অধরা থেকে যাচ্ছিল। সিবিআই তদন্ত করে লাগাতার জেরা করছে, যে তিনজনকে ধরা হয়েছে তাদের সেখান থেকে চাঞ্চল্যকর তথ্য বলা যাচ্ছে। এখনো পর্যন্ত জেরায় তারা জানিয়েছে 70 লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল চন্দ্রনাথকে খুন করার জন্য। আর কি তথ্য উঠে আসছে জানবো, আমার সঙ্গে অনুপ রয়েছেন। অনুপ, শুভেন্দু অধিকারী আত্মসাহস যে খুনের ঘটনা চন্দ্রনাথ রথ, এই খুনের ঘটনায় চাঞ্চল্য করার তথ্য ইতিমধ্যেই সিবিআই এর হাতে। চন্দ্রনাথ খুনের কিন্তু এক মাস আগে থেকে খুনের এই গোটা যে ঘটনা, সেই ঘটনা ছক করা হয়েছিল, এমনটাই তদন্তে নেমে সিবিআই জানতে পারছে। যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদে কিন্তু চাঞ্চল্যকর স্বীকারোক্তি, এমনটাই বলা চলে। 3 অভিযুক্তের জিজ্ঞাসাবাদে কিন্তু এই সমস্ত তথ্য উঠে আসছে এবং জানা যাচ্ছে চন্দ্রনাথকে যে খুন করার যে ছক করা হয়েছিল সেটা এক মাস আগে থেকে গোটাই পরিকল্পনা সাজানো হচ্ছিল। এবং এই খুনের ঘটনার পিছনে যে সুপারি কিলার নিয়োগ করা হয়েছিল, নিয়োগ করা হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু সুপারি দেওয়া হয়েছিল 70 লক্ষ টাকা অগ্রিম দেওয়া হয়েছিল বলে এমনই তথ্য উঠে আসছে। 3 অভিযুক্তদের যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, 70 লক্ষ অগ্রিম দেওয়া হয়েছিল, মানে সুপারি অনেক টাকার ছিল। কন্ট্রাক্টে প্রথমে দেওয়া হয়েছিল অ্যাডভান্স হিসেবে 70 লক্ষ দেওয়া হয়েছিল। এরকমই 3 জনকে জিজ্ঞাসাবাদে এই তথ্য উঠে আসছে যে প্রথমে কিন্তু 70 লক্ষ টাকা দেওয়া হয়েছিল, সুপারি দেওয়া হয়েছিল এবং এই সাবসুটার নিয়োগ করা সেই টাকাতেই। পরবর্তী ক্ষেত্রে আরো যে তথ্য পাচ্ছে, মধ্যম গ্রামের এক ব্যক্তির নাম ইতিমধ্যে এই খুনের ঘটনা সেখানে উঠে আসছে। তার কারণ গত 1 মাস থেকে যখন রেকি করা হয়েছিল গোটা জায়গা কোথায় কিভাবে খুন করা হবে এবং এই সুপারি দেওয়া হয়েছিল, এই 1 মাস ধরে কিন্তু এই গতিবিধি থেকে শুরু করে সমস্ত ছক করা হয়েছিল এবং সেই মধ্যম গ্রামের ব্যক্তি কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, এমনটাই সিবিআই তদন্ত নেমে জানতে পারছে 3 জন ব্যক্তি জিজ্ঞাসাবাদ করে। ইতিমধ্যে সেই ব্যক্তির খোঁজ পেয়েছে। অনুপ, আমরা যখন বারবার এ নিয়ে কথা বলেছি, আমরা যখন এ নিয়ে তুমি তোমার তথ্য যখন যা তদন্তকারীদের কাছ থেকে তথ্য পেয়েছো জানিয়েছো, আমরা যখন এটা নিয়ে অ্যানালিসিস করেছি, একটা কথা স্পষ্ট ছিল শুরু থেকেই, তা হলো যদি ভিন রাজ্য থেকে শার্পশুটার আসে তাকে এখানকার অলিগলি কোথায় কখন থামতে হবে, কোন জায়গা দিয়ে বেরোতে হবে, এসব কিছু জানালো কারা? তাহলে লোকাল কেউ ইনভলভ কিনা? তাহলে আমাদের সেই আশঙ্কাই সত্যি হলো যে তদন্তকারীরা এবার তাদের কাছে তথ্য রয়েছে, প্রমাণ রয়েছে যে মধ্যম গ্রামের কেউ একজন, লোকাল একজন কেউ ভীষণভাবে ইনভলভ ছিল বিষয়। কে সে? এই তথ্যই কিন্তু আগে নিউজ 18 বাংলায় বারবার দেখানো হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে যে তদন্তকারী আধিকারিক তারাও কিন্তু জানায় যে বাইরে থেকে কোনো ঘটনা যখন ক্রাইম করতে কোনো ব্যক্তি আসে, সেক্ষেত্রে লোকাল কোনো ব্যক্তি যারা সমস্ত কার্যকলাপে যুক্ত থাকে তাদের থেকে সহযোগিতা নেওয়া হয়ে থাকে। তার কারণ অলিগলি রাস্তা থেকে শুরু করে প্রত্যেকটি রাস্তা তারা যেভাবে চিনবে, বাইরে থেকে আসা কোনো ব্যক্তি সেভাবে চিনবে না। প্রথম দিন থেকে এই ব্যাপারটি আশঙ্কা যখন করা হচ্ছিল, পরবর্তী ক্ষেত্রে 3 অভিযুক্ত জিজ্ঞাসাবাদ করা হয়, গ্রেপ্তার করা হয়, তখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারছে মধ্যম গ্রামের এক ব্যক্তি এই ঘটনার সঙ্গে পরোক্ষভাবে জড়িত। 1 মাস ধরে গোটা ঘটনা যে খুনে ছক করা হয়েছিল, রেকি করা হয়েছিল, গোটা কার্যক্ষেত্রে তিনি করছেন এমনটা, এবং যে সাবসুটার নিয়োগ করে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছিল। সেই ব্যক্তির ইতিমধ্যে যেমন খোঁজ নাম ঠিকানা পেয়েছে পুলিশের পক্ষ থেকে, তার খোঁজে যেমন ইতিমধ্যে সিবিআই খোঁজ চালাচ্ছে এবং পুলিশের সহযোগিতা নেওয়া হচ্ছে। এই গোটা ঘটনাকে সিবিআইয়ের পক্ষ থেকে এখন তদন্ত করে দেখা হচ্ছে। সেই কারণে এই 3 জনকে যখন দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জিজ্ঞাসাবাদে এই সমস্ত শিকারী এবং তদন্তের স্বার্থে নিঃসন্দেহে অনেক কিছুই এখনো পর্যন্ত গোপন রাখা হবে। সব তথ্য বাইরে আনা হবে না এই মুহূর্তে, তার কারণ যারা বাইরে রয়েছে তারা সতর্ক হয়ে পড়তে পারে। এবং জানা যাচ্ছে যে কন্ট্রাক্ট অনেক টাকার কন্ট্রাক্ট ছিল, তার মধ্যে শুধু শার্পশুটার ভাড়া করার জন্য অ্যাডভান্স হিসেবে 70 লক্ষ টাকা দেওয়া হয়েছিল। এলাকার কেউ জড়িত ছিল, প্রমাণে উঠে আসছে, সে প্রমাণ পাওয়া যাচ্ছে। তদন্তকারীরা খুঁজছেন এলাকার কে বা কারা 1 মাস ধরে এদের রেকি করার সুযোগ দিল। দু চাকা নিয়ে বেরোলে হেলমেট মাস্ট, কিন্তু অনেকের কাছে নিয়ম না মানাটাই যেন নিয়ম হয়ে দাঁড়ায়, তখন পুলিশকে কড়া হতে হয়। দেখুন না একটা ছবি, ভালো করে দেখুন তো, 3 জন যাচ্ছেন, মাঝখানে বাচ্চা, কতটা বিপজ্জনক সওয়ারি ভাবুন। এই সফর কতটা বিপজ্জনক হতে পারে। হেলমেট নেই, যেন হেলমেট পরার মানেই হয় না, হেলমেট পরার বালাই নেই। পড়লাম না, কি এলো গেল, পার্ক সার্কাসের ছবি। কিন্তু এবার থেকে বোধহয় এটা আর সম্ভব হবে না, তার কারণ এবার ট্রাফিক পুলিশের অ্যাকশন। হেলমেট তো পরতেই হবে, না পরলে আটকাবে পুলিশ, জরিমানা। দেখুন যিনি চালাচ্ছেন হেলমেট পরে আছেন, পিছনে যে হেলমেট তো নেই।
এখানে কারোরই মাথায় হেলমেট নেই। আর এখানে দেখুন বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছে, হেলমেটের বালাই নেই, নেহাত রোদ তাই একজন টুপি, আর একজনের কোলে বাচ্চা, সামনে বাচ্চা। এখানেও দেখুন বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছে, বাচ্চার বাবা বাচ্চা দুজনের কারো মাথায় হেলমেট নেই। বাহ, এই ছবি এবার বদলাবে, এই ছবি বদলাতে বাধ্য, কারণ এবার কলকাতার ট্রাফিক পুলিশ অ্যাকশনে নেমেছে, না পড়লেই ফাইন। দেখুন পুলিশ কি করছে। হেলমেট ছাড়া যদি বাইক চলে তাহলে পার্ক সার্কাসের এই ছবি বদলানোর জন্য পুলিশ অ্যাকশন নিচ্ছে। দেখুন পুলিশের অ্যাকশন। এক্সট্রিমলি সরি ফর দ্যাট, করেন না প্লিজ। আমি আজকে তাড়াহুড়ো, আমার শরীর খারাপ ছিল, আমি প্রত্যেকদিন রেগুলার কোর্টে যাই, হেলমেট নিয়ে যাই। আমি 1 ঘন্টা পর এখান দিয়ে যাবো, আপনি দাঁড়িয়ে থাকবেন, আমাকে দেখবেন। আমি রেগুলার হেলমেট পরি, রেগুলার। ওরা জানে, এরা সব জানে। আমি আজকে অসুস্থ বলে তাড়াহুড়োতে নিয়ে যাচ্ছি। আমার ভুল। আমি এগ্রি করছি, আমি রেগুলার পরি। আজকে আমার বাই মিস্টেক আমি রেগুলার পরি। নিয়ম না মানাটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। দেখুন উনি বলছেন বাই চান্স ধরা পড়ে গেছেন আজকে, মানে তিনি জানেন তার ধরা পড়া উচিত, তিনি জানেন তিনি অন্যায় করছেন, তারপরেও করে যাচ্ছেন। যদি ধরা না পড়েন তাহলে তো ভালোই। কলকাতায় 3 দিনে 3302 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এক্সট্রিমলি সরি ফর দ্যাট, করেন না প্লিজ। আমার সহকর্মী তাড়াহুড়ো, আমার শরীর আজ পার্ক সার্কাস চত্বর ঘুরে দেখলেন সকাল থেকে, কি দেখলেন শুনুন। হেলমেটহীন বাইকারদের ধরতে তৎপর কলকাতা পুলিশ। গত 3 দিনে প্রায় 3302 জনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু তাতেও কি আদৌ হুঁশ ফিরছে শহরবাসীর? আর সকাল থেকে কিন্তু সেরকম চিত্র দেখা মিলছে না, কারণ আমরা ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি পার্ক সার্কাস 7 পয়েন্টে, এবং পার্ক সার্কাস 7 পয়েন্টেও একাধিক বাইকারোহীর মাথায় হেলমেট নেই। ট্রিপল ক্যারি থেকে শুরু করে বিভিন্ন যে নিয়মগুলো মানা দরকার, কোনো রকম নিয়ম তারা মানছেন না। কিছুক্ষণ আগেই কলকাতা পুলিশের তরফ থেকে এখানে ধরপাকড়ের অভিযান চলছে, এবং প্রত্যেক দিন এরকম 4 থেকে 5 বার নাকা চেকিং এবং ধরপাকড় করা হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে। কেন এই ধরপাকড়? কারণ সাধারণ মানুষকেই এই সচেতনতা প্রচার করার জন্যই কিন্তু বলা হচ্ছে, যাতে করে তারা বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরে। কিন্তু এই 3302 জনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হলেও এখনো পর্যন্ত শহরবাসীর হুঁশ কিন্তু ফিরছে না। ক্যামেরায় দীপঙ্কর মল্লিকের সঙ্গে রৌনক চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। পার্ক সার্কাস তো দেখলেন, এবার খিদিরপুরের ছবি দেখা যাক। 3 জন সওয়ারি হেলমেট নেই, ট্রাফিক আইনকে বুড়ো আঙুল, হেলমেট ছাড়াই ছুটছে বাইক। আর যদি ট্রাফিক পুলিশ ধরে, হাজারো অজুহাত, নিজের নিরাপত্তা নিয়ে নিজেরাই সচেতন নন। আমি তো এদিকেই ছেড়ে একে চলে যেতাম। হ্যাঁ হ্যাঁ, এটা মিস না 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 ঠিক, ওটা আমার মিস্টেক, ওটা আমার ফল্ট, অ্যাকসেপ্ট করছি। না না না, এটা তো মানে আমার মিস্টেক আছে, এটা আমি জানি। না না না, আর হবে না। আরে আমার তো মানে আমি তো এই বাবুয়ারে থাকি, আমি এখন যাচ্ছিলাম মাটিয়াপুর, হেলমেট পরে নিব। सर खेलने गए थे। बात आपका बिल्कुल सही है, लेकिन खेलने गए थे, उसमें क्या करें? क्या बोले, मिसअंडरस्टैंडिंग हो गया, क्या बोल सकते हो? খেলতে গিয়েছিলেন বলে হেলমেট পরেননি, এই হলো অজুহাত। কি বলবেন এরপরে? गलती हो गया, मान रहे। পুলিশ ধরলো? हाँ।
জানেনই তো ভুল হয়েছে, এই ভুলটা নিয়মিত করে আসছেন। পুলিশ এবার কড়া অ্যাকশন। মহেশতলার ছবি দেখবো এবার। মহেশতলা বাটা মোড়। পুলিশের কড়াকড়ি। এবার ভাঙড়। খুঁজে বার করতে হবে কটা হেলমেট আছে। বিদার বাইক ছুটছে হেলমেট ছাড়াই। এবার আপনারা বলেন যে পড়বো, যা হোক এটা ভুল হয়েছে, এবারে পড়বো, পড়াটা উপকার, নিজের সেফটি। ডেবরা থানার ওসি, ট্রাফিক বিভাগের ওসির অভিযান। হেলমেট না পরায় অনেককেই ফিরতে হলো বাড়ি, আবার অনেককে বাধ্য করা হলো হেলমেট পরতে। দুর্গাপুর, ওই দেখুন দূর থেকে ডাকা হচ্ছে, হেলমেট পরেননি। সারা বছর ধরেই আমাদের বিনা হেলমেটে যে টু হুইলারের চালক যারা আছে তাদের বিরুদ্ধে আমাদের ড্রাইভ চলে, কিন্তু আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মোতাবেক আমরা এটা আরও কঠোরভাবে বলবৎ করার জন্য আজকে আমাদের স্পেশাল ড্রাইভ চলছে। গতকাল থেকেই শুরু হয়েছে, যাতে আমরা 100% নিশ্চিত করতে পারি যে মানুষজন হেলমেট পরে রাস্তায় দু চাকা যান নিয়ে বেরিয়েছেন। তার জন্যই আমরা সবাই সচেষ্ট। শিলিগুড়ি, শিলিগুড়ির ছবি। সরাসরি তিলজলার ছবি দেখছেন আপনারা। তিলজলায় বেআইনি বহুতল ভাঙা হচ্ছে, আর তার সামনে এলাকার মানুষ যারা স্লোগান দিচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। কেন? চেষ্টা করা হচ্ছে। বিধায়ক নওশাদ সিদ্দিকী। কেন্দ্র বাহিনীকে রাজ্য পুলিশ ওদের মারার চেষ্টা করানো হচ্ছে, অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে। প্রশাসনের তো হলো কি করে? এটা কাউন্সিলর কি করছিল? প্ল্যান পারমিশন কারা দিচ্ছিল? যাবো সরকারের ভুল। এখন যারা ঘর থেকে বের হচ্ছে তাদের কি হবে? তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য এখানে এসেছি। কলকাতা পুলিশের কি কথা হলো? কলকাতা আমি যে কথা বলছি যাবো, অবশ্যই যাবো। অবশ্যই যাবো, আমাকে একটু ওদের সাথে কথা বলতে দিন। নওশাদ সিদ্দিকী গিয়েছেন যাদের ওই বিল্ডিং থেকে সরে যেতে বলা হয়েছে, দুটি বিল্ডিং থেকে, তাদের সঙ্গে কথা বলতে। তিনি দাবি করছেন যে কাউন্সিলরের দোষ, এই দোষে তাদেরকে ছাড়া হবে না, তাদেরকে বাড়ি ছাড়া কেন করা হবে? যদি ছাড়তেই হয় তাহলে পুনর্বাসন দিতে হবে। সুদীপ্ত আছে আমার সঙ্গে, কি অবস্থা সুদীপ্ত এখানকার? না, সুদীপ্তর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। আমার অপর সহকর্মী রয়েছেন ওখানে, অভিজিৎ রয়েছেন। অভিজিতের সঙ্গে কি যোগাযোগ করা যাচ্ছে? না কোনো কথা শুনতে সুদীপ্ত, কি অবস্থা, কি আপডেট? আমরা দেখছি একটা উঁচু জায়গার উপরে নওশাদ সিদ্দিকী উঠে দাঁড়িয়ে বলছেন, থামাচ্ছেন সবাইকে। তিনি দেখা করতে চাইছেন যাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে দুটো বিল্ডিং থেকে।
দেখা যাচ্ছে ভাঙনের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি এসেছেন। এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে ভাঙনের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি এসেছেন এবং এলাকার মানুষজন এর আগেই তিনি আসার আগেই তারা কিন্তু জমায়েত করেছিলেন, তাদের প্রতিবাদ করছিলেন কেন ভাঙা হবে এই প্রতিবাদ নিয়ে। এবং তারপরে দেখা গেল যে নওশাদ সিদ্দিকী আসার পর তার সঙ্গে তারা কথা বলতে চাইলেন, কিন্তু একটি পুলিশের গাড়ি আসার পর পুলিশের গাড়িতে আঘাত করা হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল লাঠিচার্জ করা হলো। এবং এরপর নওশাদ সিদ্দিকী এই মুহূর্তে তিনি কিন্তু কথা বলার চেষ্টা করছেন স্থানীয় মানুষদের সঙ্গে, সরাসরি সেই কথাই শুনবো। प्रोवोक करने के लिए अब तक क्यों प्रोवोक हो रहा है उसके बातों से? अब शांत में रहो ना, आप शांत रहो। मारा पीटा करोगे इससे यहाँ पे, मारा पीटा करके क्या फायदा होगा? कुछ फायदा होगा? এখন যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী তিনি কথা বলছেন স্থানীয় মানুষজনের সঙ্গে, তিনি কথা বলার চেষ্টা করছেন এবং যে একটা উত্তপ্ততা তৈরি হয়েছিল তা শান্ত করার চেষ্টা করছেন। রাইট, এই ছবি দেখছি তার পাশাপাশি একবার অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, কি দেখতে পাচ্ছ, কি অবস্থা ওখানে? ওখানে কোনো রকম উত্তেজনা ছড়িয়ে পড়েছে নওশাদ সিদ্দিকী যাওয়ার পর? নওশাদ সিদ্দিকী ওখানে গিয়েছেন, তিনি শান্ত করছেন এলাকার মানুষকে, কি দেখতে পাচ্ছ তুমি? নওশাদ সিদ্দিকী আহ্বান করছেন যেন সবাই শান্ত থাকে, যদিও এলাকার মানুষ তাদের বক্তব্য যে যেভাবে এই বাড়ি ভাঙা হচ্ছে তা সম্পূর্ণ অবৈধভাবে এবং এই বাড়ি ভাঙা হচ্ছে তাদেরকে না জানিয়ে, কোনো নোটিশ না দিয়ে, কোনো সময় না দিয়ে এইভাবে বাড়ি ভাঙার প্রতিবাদ জানাচ্ছেন। অন্যদিকে নওশাদ সিদ্দিকী জানাচ্ছেন যে আইনের ওপর ভরসা রাখতে হবে এবং তিনি প্রত্যেককে শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছেন। তবে মাঝে মধ্যেই পরিস্থিতি উত্তেজিত হচ্ছে এবং নওশাদ সিদ্দিকী আমরা দেখতে পাচ্ছি তিনি একটি বাইকের ওপর দাঁড়িয়ে তিনি সেখান থেকে প্রত্যেককে আহ্বান করছেন যেন প্রত্যেকে শান্ত থাকেন এবং প্রশাসন যেরকমভাবে কাজ চালাচ্ছে সে তাদের সঙ্গে সহযোগিতা করার এবং আইনের পথে চলার, গোটা বিষয়টাকে আইনি পথে যা করার সেই বিষয়টা নিয়ে তিনি জানাচ্ছেন। তবে এই মুহূর্তে জিজে খান রোডে যেখানে গত পরশুদিন আগুন লেগেছিল এবং আগুন লাগার পর দুজনের মৃত্যু হয়েছে এবং তিনজন এখনও আশঙ্কাজনক অবস্থায় তারা চিকিৎসাধীন চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে। এবং এলাকার মানুষ মাঝে মধ্যেই উত্তেজিত হয়ে যাচ্ছেন। তাদের বক্তব্য যে বিভিন্ন জায়গাতে এখানে যে সমস্ত বাড়িগুলো রয়েছে তাদেরকেও সম্ভবত ভেঙে ফেলা হবে সেই বাড়ি, তার প্রতিবাদী তারা এখানে প্রতিবাদ দেখাচ্ছেন। অন্যদিকে নওশাদ সিদ্দিকী পরিষ্কার জানাচ্ছেন যে আইনের পথে যেন প্রত্যেকে ভরসা রাখেন এবং তিনি প্রত্যেককে শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছেন যাতে কোনোভাবেই কেউ আইন হাতে না তুলে নেন, তার দাবি করছেন নওশাদ সিদ্দিকী। এবং নওশাদ সিদ্দিকীকে এই মুহূর্তে নওশাদ সিদ্দিকীর সামনে যে উত্তেজিত জনতা তারা রয়েছেন, তবে এখন পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার চেষ্টা চলছে। একদিকে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছেন, প্রচুর পুলিশ মোতায়েন রয়েছেন, তারাও প্রত্যেককে এবং শান্ত থাকার জন্য আবেদন জানাচ্ছেন নওশাদ সিদ্দিকী। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি এলাকায় পৌঁছেছেন, এখানে তিল জ্বলায় এবং তিনি চাইছেন কথা বলতে। যাদের বা যে বিল্ডিংগুলো ভাঙা হয়েছে এই বিল্ডিংয়ে যারা থাকতেন তাদের সরে যেতে বলা হয়েছে, তাদের সঙ্গে কথা বলতে চাইছেন তিনি। বলছেন তিনি যে তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনে পুনর্বাসনের দাবি জানাবেন, তাদের যেন কোথাও পুনর্বাসন দেওয়া হয় সেই চেষ্টা করবেন তিনি, সেই দাবি করছেন নওশাদ সিদ্দিকী। কথা বলছেন বা কথা বলতে গেছেন ওই যে বিল্ডিং ভাঙা হয়েছে বিল্ডিংয়ে যারা থাকতেন তাদের সঙ্গে। এবার এক উত্তরণের গল্প। উত্তরণ, ক্যান্সারের সঙ্গে লড়েও উচ্চ মাধ্যমিকে কৃতী অদ্রিজাগণ। মাধ্যমিকে 10ম স্থানে অদ্রিজাগণ। ক্লাস 6-এ পড়ার সময় ক্যান্সার ধরা পড়ে, মুম্বাইয়ে চিকিৎসা শুরু হয়। সেই অদ্রিজাই উচ্চ মাধ্যমিকের মেধা তালিকার 10ম স্থানে। বাগবাজারের রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের ছাত্রী অদ্রিজা উচ্চ মাধ্যমিকে 10ম হয়েছে। থার্ড সেমিস্টারে যে রেজাল্ট হয়েছিল তো সেই জন্য ফোর্থ সেমিস্টারেও সেই রেজাল্ট আমি বজায় রাখতে চেয়েছিলাম, যে একটা ইচ্ছা ছিল যদি সেরকমই রেজাল্ট করতে পারি। তবে একেবারে যে কনফিডেন্ট ছিলাম যে হ্যাঁ এরকম র্যাঙ্কের মধ্যে থাকতেই পারবো সেটা বলতে পারছি না, কিন্তু তারপরে যখন দেখলাম যে হ্যাঁ 10th হয়েছি, সেই একটা ধারা বজায় রাখতে পেরেছি, তখন খুবই খুশি হয়েছে। স্বাভাবিকভাবে সবাই খুশি। বাবা মা তো গাইড করতেনই, সবাই স্কুলের দিদিরাও, বাবা মা, আমার দিদি সবাই গাইড করেছেন। মেয়েকে সুস্থ করে তুলতেই হবে, এটা সব মায়েরাই চাই আর কি। সেই হিসেবে আমিও চেয়েছিলাম মেয়েকে আমার ভালো করতে হবে। আর আজকে আমার মেয়ে জানতাম না যে কতদূর কি করতে পারবে, তবে আমি মা শারদার কাছে সবসময়ই চেয়েছিলাম যে একটাই প্রার্থনা করতাম যে মেয়ে আমার এত কষ্ট করেছে, তো সেই কষ্টের মূল্য যেন ও পায়। তো 10th হয়েছে, 1 থেকে 10-এর মধ্যে থাকা আমার মনে হয় সেটা অনেকটাই টাফ ব্যাপার আর কি।
ও যেরকম পরীক্ষা দিয়েছে মোটামুটি 10-এর মধ্যে থাকবে। আজকে আমি ভীষণ খুশি, ওর এত পরিশ্রম, এত রেস্ট্রিকশন। আমার থেকে আমি বলবো ওর এই কৃতিত্বের জন্য সবচেয়ে বেশি প্রথমে বলতে হবে এই নিবেদিতা স্কুলের কথা। আমি তো বলবো ওয়েস্ট বেঙ্গলে মেয়েদের মধ্যে বেস্ট স্কুল। ওর এই রেজাল্টের পেছনে সবচেয়ে বড় অবদান স্কুল, দ্বিতীয়ত ওর মা। তো ওর সাফল্যে আমি খুশি, খুবই খুশি। খুব আনন্দ হচ্ছে আমাদের, বিশেষ করে ও যে অবস্থা থেকে ছোটোবেলা ক্লাস 6 থেকে যেভাবে সংগ্রাম করে হাসি মুখে নিজের কষ্ট কখনো কারো কাছে প্রকাশ করে না, সবসময় সকলকে ভালো রাখার জন্যে, সকলকে নিশ্চিন্ত রাখার জন্য ও সবসময় হাসি মুখে লড়াই করে গেছে, যেন ওর কিছুই হয়নি, এমন একটা ভাব, কিছুই হয়নি। নিউজ